নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। বুধবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার 6 উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। পুজোর পর এবার সরস্বতী প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ গ্রহণ করলো স্কুল পড়ুয়ারা। আজ প্রতিমা বিসর্জন দিল জলপাইগুড়ি ফণীন্দ্রদেব উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে পড়ুয়ারা মিলিত হয়ে সারিবদ্ধভাবে বিদ্যার দেবী সরস্বতী প্রতিমা নিয়ে ভক্তি ও শ্রদ্ধার মাধ্যমে শহরের বাবুঘাটের করলা নদীতে বিসর্জন দেয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা। নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জনের কাজ সম্পন্ন হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 8টি দোকান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের 7 নম্বর ওয়ার্ডে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আলিপুরদুয়ার দমকল কেন্দ্রের বেশ কয়েকটি ইঞ্জিন ও কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। শিলিগুড়িতে ফিল্মি কায়দায় পুলিশের অভিযান। প্রচুর পরিমাণ মাদক সহ গ্রেফতার 2 যুবক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফের একবার বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। প্রায় 115টি নিষিদ্ধ কাপ সিরাপ সহ গ্রেপ্তার 2 যুবক। মঙ্গলবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশের কাছে গোপন সূত্রের খবর আসে যে শিলিগুড়ির প্রধাননগরের জংশন এলাকায় 2 যুবক কাপ সিরাপ পাচারের চেষ্টা চালাচ্ছে। ঠিক সেই মতো এই খবর পাওয়া মাত্রই ফিল্মি কায়দায় অভিযান চালায় পুলিশ এবং অভিযানে মিলে যায় সাফল্য। যাত্রী সেজে পিঠে স্কুল ব্যাগ নিয়ে 2 যুবককে জংশন এলাকা থেকে পাকড়াও করে শিলিগুড়ি প্রধাননগর থানার পুলিশ এবং পিঠে থাকা স্কুলের ব্যাগ খুলতে চোখ কপালে ওঠে পুলিশের। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় প্রায় 115 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ, যা পাচারের ছক কষছিল তারা। জানা যায় ধৃত দুজনের নাম শিবেন দস্তিদার, বয়স 27 এবং অপরজনের নাম বাবুলাল প্রসাদ, বয়স 26। ধৃত দুজনই এনজেপি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে এনজেপি এলাকা থেকে এই 2 যুবক যাত্রী সেজে স্কুল ব্যাগের মধ্যে বিপুল পরিমাণ কাপ সিরাপ নিয়ে প্রধাননগর এলাকার জংশনে এসেছিল এই কাপ সিরাপগুলি পাচারের জন্য। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে এই 2 যুবক। ইতিমধ্যেই 2 যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে এবং এই চক্রের সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়িতে ছেলের হাতে মা খুন। খুনের পর নিজেই করল পুলিশকে ফোন। গ্রেফতার অভিযুক্ত ছেলে। মাকে খুনের পর পুলিশকে ফোন করল ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ির 1 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে নিজের মাকে গলা কেটে খুন করে ছেলে। এরপর নিজেই পুলিশকে ফোন করে। বহু বছর ধরেই 1 নম্বর ওয়ার্ডে থাকতেন মৃতা কৌশল্যা মল্লিক ও তার ছেলে অজয় মল্লিক। অজয় একটি ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মী। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাজ থেকে অজয় ফেরার পর মা ও ছেলের মধ্যে কোনো বিষয় নিয়ে বিবাদ শুরু হয়। এরপরই মাকে ধারালো কিছু দিয়ে গলা কেটে খুন করে অজয়। কিছুক্ষণ পর সে নিজেই প্রধাননগর থানায় ফোন করে খুনের ব্যাপারে জানায়। পুলিশ এসে অজয়কে গ্রেপ্তার করে। ঘর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রতিবেশীরা জানান মহিলা 2 ছেলের সঙ্গে থাকতেন। মহিলা প্রায়শই মদ্যপ অবস্থায় থাকতেন।
এদিন সন্ধ্যায় কোনো বিষয়ে বিবাদ হয়, কিন্তু খুনের ব্যাপারে কেউ জানতেন না। পুলিশ আসার পর জানাজানি হয়। শিলিগুড়িতে ছেলের হাতে মা খুন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শিলিগুড়ি শহরে। জানা গেছে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। ছেলে তার মাকে গলায় ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে ঘটনাস্থলে মৃত্যু হয় মায়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। ছেলের নাম অজয় মল্লিক, বয়স 22, মায়ের নাম কৌশল্যা মল্লিক, বয়স 50। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ছেলে অজয় মল্লিক নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কী কারণে এই ঘটনা, তার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার पुलिस। क्या कैसे पता चला आप लोगों को ये ऐसा हुआ आपका घर का बगल में? हम लोग हल्ला सुना और लड़का तो बहुत अच्छा है, पढ़ाई लिखाई भी अच्छे किया है, उसके बारे में कोई रिकॉर्ड नहीं, ना नशा पानी कुछ नहीं करता, लेकिन कैसे जो अपना माँ को मार दिया हम लोग को पता नहीं। हल्ला सुने तो हम लोग दौड़ के आए देखने, और ऐसे हम लोग को कुछ पता नहीं। इससे पहले उसके मम्मी के साथ कोई लड़ाई झगड़ा कोई बात सुना था आप लोग? अब ये घरेलू मामला तो हम लोग को तो पता नहीं, हम लोग दूर में रहते हैं। आपको कैसे पता चला कि आज इनका मौत हो गया? ये भीड़ जमा था, हम लोग दौड़ के आए देखने तो पता चला। पुलिस आया था? पुलिस आया था। लड़का को लेके गया? हाँ, लड़का को लेके गया, लड़का खुद ही पुलिस को बुलाया था। अभी आपके मोहल्ले में ऐसा हुआ है, कैसा लग रहा है आप लोगों को अभी? अच्छा तो नहीं लग रहा है, कोई अपना माँ को मारते ना, अच्छा बात तो नहीं लग रहा है, लेकिन क्या करे, वो लड़का भी तो ऐसा नहीं था, सबके लिए ही अच्छा था वो लड़का। अब कैसे जो माँ को मार दिया ये मालूम नहीं। मुझे आपका नाम? मेरा नाम आशा झा। দুর্ঘটনায় মৃত পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। মৃত পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেস ও নির্মাণ কর্মী ইউনিয়নের সদস্যরা। এদিন প্রসন্নদেব মহাবিদ্যালয়ের অধ্যক্ষের সাথে দেখা করেন জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। দেখা করতে উপস্থিত ছিলেন মৃত ব্যক্তির স্ত্রী ও 2 কন্যা। জানা গেছে, সম্প্রতি প্রসন্নদেব মহাবিদ্যালয়ের রঙের কাজ করতে আসতো সেই ব্যক্তি। হঠাৎই কাজ করতে গিয়ে পড়ে যায়। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর তার মৃত্যু হয়েছে। তাই এদিন তৃণমূল কংগ্রেসের সদস্যরা কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে সেই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। জানা গেছে, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা ও নির্মাণ কর্মী ইউনিয়নের টাউন স্টেশন ইউনিটের সম্পাদক মোহাম্মদ মইনুল এই পরিবারের পাশে এসে দাঁড়ায়। পাশাপাশি কলেজের সাথেও কথা বলেন তারা। এ বিষয়ে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অজয় সাহা বলেন, মৃত পরিবারের পাশে আমরা আছি এবং কলেজ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি সেই পরিবারের এক সদস্যকে চাকরি দিতে। যদিও ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ মৃত ব্যক্তির কন্যার হাতে কিছু টাকা দিয়েছে, এমনটাই জানা গেছে। কলেজ কর্তৃপক্ষের সাথে দেখা করার পর কি আপনারা আশ্বাস পেলেন? দেখুন, কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন রেখেছি যে তার স্ত্রীর একটা কর্মসংস্থানের যাতে সুযোগ করে দেওয়া, যাতে তার সন্তানদেরকে সে মানুষ করতে পারে। এবং আমরা আশাবাদী কলেজ কর্তৃপক্ষের ব্যবহারে তারা বলেছেন যে তারা অতি শীঘ্রই তাদের পরিচালনা সমিতির মিটিং ডেকে এই বিষয়টি উত্থাপন করে যত শীঘ্র তার দিকটা মানবিক দিক বিবেচনা করে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা অবশ্যই করবে। সেই সঙ্গে এটাও বলে রাখি, ওখান থেকে কয়েকজন শিক্ষক এগিয়ে এসে বললেন যে তার যে বড় সন্তান আছে মেয়ে, সেই বছর মাধ্যমিক দিচ্ছে এবং আগামী 2 বছর পরে উচ্চ মাধ্যমিক পাস করবার পরে এই কলেজে যদি সে ভর্তি হতে চায়, তাহলে এই কলেজ কর্তৃপক্ষ বা সেই শিক্ষকরা এগিয়ে এসে বলেছেন যে তার যাবতীয় পড়াশোনার দায়িত্ব তারা নেবেন। আমাদের এটা খুবই ভালো লেগেছে, তাদের এই মানবিক দিকটি আমাদের সত্যি প্রশংসনীয় এবং আমরা আশাবাদী যে আগামী পরিচালনা সমিতির মিটিংয়ে যত শীঘ্রই তার একটা কর্মসংস্থানের যে ব্যবস্থা হয়, তাহলে সে কোনো রকমভাবে তার 2 সন্তানকে মানুষ করতে পারবে। বুধবার পরিবেশ প্রেমীরা বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য, গত শনিবার 1 ফেব্রুয়ারি জেসিবির তারা খাওয়া অসুস্থ হাতিটির চিকিৎসা হচ্ছে কিনা সেটা জানতে চান তারা জলপাইগুড়ির অরণ্য ভবনে। তাদের অভিযোগ, জেসিবি দিয়ে হাতিকে তাড়া করা হচ্ছে, আতঙ্কে দৌড়চ্ছে হাতি। জলপাইগুড়ির বন দফতরের ফরেস্ট অফিসার জানান, জেসিবির চালককে পুলিশ গ্রেফতার করেছে, তাছাড়াও জেসিবিটিকে আটকে রাখা হয়েছে। চালককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। লোকালয়ে বেরিয়ে আসা হাতিকে ঘিরে মানুষের অতি উৎসাহের দরুন শরীরের একাধিক আঘাত। বন দপ্তরের কর্মী আধিকারিকরা কোথায় ছিলেন, নিন্দায় সরব পরিবেশ প্রেমীদের মাঝে। সকলেই নিন্দায় সরব হয়েছেন।
ক্রান্তি ব্লকের চেলের পারে বেরিয়ে আসা পূর্ণবয়স্ক অসুস্থ দাঁতালকে ঘিরে শনিবার চলে অমানবিক অত্যাচার। হাতির পেছনে সেলফি ও রিলসের নেশায় উন্মত্ত হয়ে ছুটে বেড়ালো আম জনতা। একবার কংক্রিটের টং ঘরে সজোরে ধাক্কা মেরে মাটিতে লুটিয়ে পড়ার পাশাপাশি সন্ধ্যা নাগাদ জঙ্গলে ফেরার মুহূর্তে জেসিবি দিয়ে ধাক্কা, এমনটাই দিনভর চলল চেলের পারে। সবই বন দপ্তরের সামনে। আজকে অ্যাকচুয়ালি আমরা এখানটায় এসেছিলাম যে আমরা কালকে রেঞ্জে ঘুরেছি, আজকে আমরা ডিওফও অফিসে আসলাম। তার কারণ হচ্ছে যে হাতিটি আমরা ঘটনা শুনেছি ওই জেসিবির সাথে যেভাবে ধাক্কা মেরেছে এবং ওই নজর মিনারের সাথে যেভাবে ধাক্কা মেরেছে, হাতিটা আমাদের তো মনে হচ্ছে যে অনেকটা ইনজিওর আছে হাতিটা। তো সেই ক্ষেত্রে হাতিটাকে ট্রিটমেন্ট নিয়ে কতদূর এগোলো ফরেস্ট ডিপার্টমেন্ট সেটা জানার জন্যই আজকে আমরা ডিভিশনাল অফিসে এসেছি এবং অনেকক্ষণ ধরে আমাদের এই ডিওফও স্যার এবং ম্যাডামের সাথে কথা হলো। আমরা যতদূর জেনেছি যে এখনও হাতিটাকে নাকি ট্রেস করে মাঝখানে পেয়েছিল, আবার নাকি সকালবেলা ট্রেস করে উঠে পারছে না কালকে পরশু দিন থেকে। তো সেই জায়গায় আমার একটাই বক্তব্য যে অতি শীঘ্রই কুনকি হাতি আছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে এবং কুনকি হাতিকে দিয়ে যেন অতি শীঘ্রই হাতিটাকে দেখে নিয়ে যদি তাদের ট্রিটমেন্টের দরকার পড়ে সেটা যেন ট্রিটমেন্টে চালু করে দেওয়া হোক। কি বললো এখান থেকে বলছে যে সার্চিং চলছে, পেট্রোলিং ডিউটি চলছে, কিন্তু আমরা দাবিটা তুললাম যে আমাদের কুনকি হাতি আছে ডিপার্টমেন্টে তাকে দিয়ে যেন অতি শীঘ্রই করে তাকে সার্চিং করে বেরিয়ে দেখা হোক। এতদিন ধরে এখনো চিকিৎসা শুরু হলো না হাতি? সেটাই আমাদের প্রশ্ন যে এতদিন ধরে কি হচ্ছে। তো ওনারা যা বললো যে ওরা 2-3 দিন ধরে দেখছে যে পেট্রোলিং করে। তো সেই জায়গায় আমরা আজকে একটা জিনিস বলে আসলাম যে আজকে যে বারবার বললাম যে আজকে আমাদের কুনকি হাতি আছে ডিপার্টমেন্টে তাদেরকে দিয়ে সার্চিং হোক এবং দরকার পড়লে প্রয়োজনে আমরাও আছি, ভলেন্টিয়াররা, এনজিওরা আছে। যদি রিসেন্ট ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনি বলছেন, তো এইখানের মধ্যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ খুব সুইফট অ্যাকশন নিয়েছেন। জেসিবিটাকে সিজও করা হয়েছে আর যে অ্যাকিউজড আছে ড্রাইভার চালক ওনাকে অ্যারেস্টও করা হয়েছে। আর আই এম টোল্ড 14 days জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ড করা হয়েছে। তো এটা তো স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়াই হয়েছে এখানে। আর এর বাইরে ফিল্ডের মধ্যে যখন জেসিবিটা ওখানের মধ্যে আসে তখন আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট থাকে ওটাকে যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে থামাবার চেষ্টা করে। বাট ওখানের মধ্যে মব এর ক্রাউড ভলিউম এত বেশি থাকে যে এক্সিস্টিং ফরেস্ট আর পুলিশ ফোর্সের ডিপ্লয়মেন্ট থাকে গ্রাউন্ডের মধ্যে, সেটা ওভারওয়েলম হয়ে যায়। কর্ডনগুলোকে ওনারা ব্রেক করে দেন। বর্তমান হাতিটা কি পরিস্থিতি রয়েছে স্যার? বর্তমান অ্যাজ ফার এজ আই এম টোল্ড যে ওটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন আপালচাঁদ ফরেস্টে রয়েছে। আপনি একটু যদি বৈকুণ্ঠপুর ফরেস্টকে জিজ্ঞেস করতে পারেন। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। বুধবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। এদিন এই তথ্য দিয়ে পক্সো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, ঘটনাটি মালবাজার থানায় রেজিস্টার্ড হয়েছিল গত 30/8/2016 সালে। অভিযুক্ত নাবালিকার ভ্যান চালক ছিল। এদিন স্কুল থেকে ফেরার পথে ফাঁকা পেয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। পরিবারকে ঘটনাটি জানানোর পর অভিযুক্তের নামে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু পরে সে জামিন পায়। এদিন 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্তকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা ও অনাদয়ে আরও 1 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এর পাশাপাশি ভিকটিমকে ক্ষতিপূরণ বাবদ 4 লক্ষ টাকা দিতে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের একটি অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো কোর্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টু সুর মালবাজার থানার একটি কেস যেটা হচ্ছে 31/8/2016 তারিখে রেজিস্টার্ড হয়েছিল মাল থানাতে, সেই কেসে একটা রায় ঘোষণা করেছেন। এই ঘটনাটি ঘটেছিল 30/8/2016 সালে। 30/8/2016 সালে মেয়েটি তখন বয়স ছিল 6 বছর। সে স্কুলে যেত এবং আসামি হচ্ছে সেই মেয়েটির ভ্যান চালক ছিল। সে মেয়েটিকে স্কুলে নিয়ে যেত এবং নিয়ে আসতো। একদিন স্কুল থেকে আসার পথে মেয়েটিকে একা পেয়ে সে তার যৌনাঙ্গে তার নিজের আঙুলটি ঢুকিয়ে দেয় এবং পরবর্তীকালে মেয়েটি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করে। সে বাড়িতে এসে তার দিদিমাকে সমস্ত ঘটনা বলার পর তার দিদিমা এই কেসে অভিযোগ দায়ের করেন ক্রান্তি আউটপোস্টে। তারপরে এই কেসটা রেজিস্টার্ড হয়, আসামিকে অ্যারেস্ট করা হয়। পরবর্তীকালে আসামি বেল পেয়ে যায় এই কেসে। এই কেসে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন
এবং সাক্ষ্য প্রদান করার পরে মেয়েটির ভিকটিমের সাক্ষী, অন্যান্য সাক্ষী এবং ডাক্তারের সাক্ষীর উপর বেস করে উভয় পক্ষে সওয়াল জবাব শোনার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। অ্যাডিশনাল সেকেন্ড কোর্ট পক্সো, রিন্টু সুর, মাননীয় বিচারক। আমার নাম দেবাশিস দত্ত, আমি স্পেশাল পিপি পক্সো কোর্ট। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এলেনবাড়ি এলাকায় একটি মন্দির থেকে গণেশ মূর্তি চুরি হলো। মালবাজার ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের এলেনবাড়ি চা বাগানের গ্যারি লাইনের গণেশ মন্দির থেকে ভগবান গণেশের পিতলের মূর্তি চুরির ঘটনা ঘটে, আর এতেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির অন্যতম সদস্য ধীরাজ প্রধান বলেন, রাতে চোরের দল মূল গেটের লক ভেঙে মন্দিরে ঢোকে, এরপর মন্দির থেকে বড় গণেশের মূর্তি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া পিতলের গণেশ মূর্তির ওজন প্রায় 22 কেজি। কয়েক বছর আগে এই মূর্তিটি দান করেছিল ওয়াসাবাড়ির বাসিন্দা রাজু শাহী। জানা গেছে গত 4 বছরের মধ্যে এই মন্দিরটিতে 3 বারেরও বেশি চুরি হয়েছে। এই বিষয়ে মাল থানায় একটি অভিযোগ দায়ের করেছে মন্দির কমিটি। দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি করেছে স্থানীয় মানুষ। অন্যদিকে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সদস্য অনুপ শর্মা বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা। এই ঘটনার সাথে জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, যাতে এই জাতীয় ঘটনার আর পুনরাবৃত্তি না হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু करेছে। डेली हुन्छ यहाँ हामी गणेश पूजा पनि यहाँ धुमधामले गर्छौँ हामी, र जसले पनि यो गणेशको मूर्ति चोरेछ त्यसलाई चाहिँ कठोरभन्दा कठोर सजा दियोस् कानुनले, यो यही हामी चाहन्छौँ। र यो मन्दिरमा पहिला पनि चोरी भएको हो, थाल दियोहरू लोटा कलशहरू पनि पहिला चोरी भयो, तर हामीले त्यति क्यार गऱ्यौँ न, मूर्ति त चोर्दैन होला भनेर सोच्यौँ। चोर त त्यति साह्रो त ऊ हुँदैन होला, किनकि भगवान्को मूर्ति त त्यति साह्रो चोर माने त्यो राक्षस त छैन होला भन्ने हामीले सोच्यौँ। तर आज राति चोरी भएछ, गणेशको मूर्ति पनि पित्तलको मूर्ति थियो, 22 किलोको सायद त्यो मूर्ति चोरी भयो। र हामी पुलिस प्रशासनसँग हामी यही चाहन्छौँ कि कुनै पनि हालतले त्यो चोरलाई चाहिँ के अरे पक्रेर छोडोस् र त्यसलाई सकभन्दा सख्त सजा दियोस् कानुनले। यो चोरी पहिला पनि यस प्रकारको यो मन्दिरमा घटना भइसकेको छ भन्ने सुन्नु हामीले पाएको थियौँ, के सही? सही हो, यो पनि चोरी भएको पहिला देव कलश थालहरू पित्तल तामाको थालहरू चोरी भएको हो। र यो मूर्ति कसले डोनेसन दिएको थियो भन्ने हामीले? जो डोनेसन दिएको वासावडीको राजु साईले जब यो मन्दिरको उद्घाटन भएको थियो त्यतिबेला उहाँले वासावडीको राजु साईले दिनुभएको यो मूर्ति गणेश मूर्ति दिनुभएको थियो। ফুলাহার নদীতে মারণ ঝাঁপ এক তরুণীর, তৎক্ষণাৎ সাঁতরে তার প্রাণ বাঁচিয়ে হিরো এক যুবক। মালদার মানিকচকের ভূতনি ব্রিজ থেকে ফুলাহার নদীতে মারণ ঝাঁপ দিল এক তরুণী, আর এই দৃশ্য দেখে তার প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিল ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবক। তার তৎপরতাতেই প্রাণে রক্ষা পেল ওই তরুণী। তবে নদীতে মারণ ঝাঁপ দেওয়ায় সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাই স্থানীয়রা তাকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। স্থানীয় সূত্রে জানা গেছে ওই তরুণীর নাম জয়ন্তী মণ্ডল, বাড়ি মানিকচকের ধরমপুর অঞ্চলের বড় বাগান এলাকায়। এদিন বিকেলের দিকে সে মানিকচকের ভূতনি ব্রিজে দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। কথা বলতে বলতেই হঠাৎ করে এক দৌড়ে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে বসে। ঝাঁপ দেওয়ার পর সে বাঁচার চেষ্টা চালায়, যা দেখে স্থানীয় এক যুবক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে পারে নিয়ে আসে।
আর এই খবর চাউর হতেই ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় বহু মানুষের ভিড় জমে যায়। জোর চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারোর সাথে ফোনে কথা বলেন। এরপর দৌড়ে ব্রিজের ওপর থেকে ফুলাহার নদীতে ঝাঁপ মারে। তখনই প্রত্যক্ষদর্শী এক যুবক, যার নাম লিটন মিয়া, যুবতীকে প্রাণে বাঁচাতে তিনিও ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। অজ্ঞান অবস্থায় নদী থেকে ওই যুবতীকে উদ্ধার করে চিকিৎসার জন্য মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। আমরা চারজন ছিলাম, চারজন ছিলাম, আমার পাশে দুটো ছেলে ছিল, অন্যজন ছিল কি বলতে পারবো না। তো ওর থেকে মোবাইল চেয়ে মেয়েরা কথা বললো ফোনে। এবার কী হলো না ওটার কথা আমি বলতে পারবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে মোবাইলটা দিয়ে দিল ছেলেটাকে, আর দেখলাম দৌড়ে গেলো ওদিকে। তো আমরা দৌড়ে গেলাম ওর পিছনে, ঝাঁপ দিয়েছি, ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে, আর উপর থেকে এও দেখে ঝাঁপ দিয়েছে। তারপরে ঝাঁপ দিলাম নিচে। তারপর তুমিও ঝাঁপ দিয়েছিলে? কি করলে তারপর? ঝাঁপ দিয়ে বাঁচালে? দিয়ে বাঁচালাম। কি অবস্থা আছে এখন মেয়েটার? মেয়েটাকে এখন হসপিটাল নিয়ে গেল। কিরকম বয়স হবে? মেয়েটা চেনা পরিচয় আছে এলাকার? তোমার বাড়ি কোথায়? ব্রিজে কি ঝামেলা হচ্ছিল কোনো কিছু? ফোনে শুধু কথা বলেছিল কার সঙ্গে। ফোন যার কাছ থেকে নিয়েছিল ওটা কি ওর পরিচিত ছিল? মনে হচ্ছিল না, আমি বলতে পারবো না। এটা একটা ছেলের কাছ থেকে ফোন নিয়েছিল। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম। কোথায় নিয়ে গেল? এখন মেয়েটা কোথায় নিয়ে গেল? হসপিটাল নিয়ে গেল। অসুস্থ আছে? কি নাম তোমার? লিটন। কি দুস্থ মানুষের পাশে বৃহন্নলারা। ডুয়ার্স এলাকায় প্রতিনিয়ত বাড়ছে শীত, আর এই শীতে সমস্যায় গরিব মানুষগুলো। বিশেষ করে রাতের বেলায় ঠান্ডার মধ্যেই ঘুমোতে হয় বহু গরিব মানুষকে, কারণ ভালো কম্বল কেনার মতো টাকা পয়সা নেই সেই গরিব মানুষগুলোর কাছে। বিগত দিনে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বহু মানুষ গরিব মানুষদের শীত বস্ত্র দিয়ে থাকে। তবে বুধবার মালবাজার বৃহন্নলা সমাজ এবং ওদলাবাড়ির নারী শক্তির পক্ষ থেকে ওদলাবাড়ির ট্রাফিক মোড়ে দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন। এদিন প্রচুর গরিব মানুষকে এই কম্বল তুলে দেন তারা। উপস্থিত ছিলেন ক্রান্তির সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম। মালবাজার কিন্নার আখড়া সমাজের বড়মা শিবানী মাসি বলেন, ওদলাবাড়ির নারী জনশক্তির সহযোগিতায় আজ আমরা 50 জন দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দিলাম। আজকে ছোট অনুষ্ঠান হলেও আগামীতে আরো বহু দুস্থ মানুষকে সাহায্য করব। সাধারণ মানুষের সাহায্য এবং আশীর্বাদ চাই। আমরা বৃহন্নলা বলে আমাদের অন্য চোখে দেখে বহু মানুষ, কিন্তু আমাদের মনে কি আছে তা কেউ বোঝার চেষ্টা করে না। সমাজের মানুষ আমাদের বুঝুক। নারী জনশক্তির সদস্য সুমিত্রা রায় বলেন, এইভাবেই সবাই যদি সবার উপকারে আসি তাহলে দেশ আরো উন্নতি লাভ করবে। সবাই আমরা হাতে হাত রেখে মানুষের পাশে দাঁড়াই। ক্রান্তির সমাজসেবী মোহাম্মদ নূর নবীউল ইসলাম বলেন, আজ এই অনুষ্ঠানে ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আজ এটা দেখে খুবই ভালো লাগলো। দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো মালবাজারের বৃহন্নলারা এবং নারী জনশক্তি। এইভাবে আমিও বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের পাশে থাকব। যাদের সমাজের মানুষ অন্য চোখে দেখে, আজ তারাই দুস্থ মানুষের পাশে দাঁড়ালো। এটা খুবই ভালো উদ্যোগ। আমি বড়মা সোনাদেবী মঙ্গলমুখী কিন্নার আখড়া থেকে, মালবাজার উদলাবাড়ি থেকে শিবানী মাসি বলছি। আজকে আমাদের উদ্যোগেই যে ঠান্ডাতে কত দুস্থ মানুষ আছে, একটা বস্ত্রের জন্য অনেক কষ্ট করে। আজ নারী জনশক্তি সবাই মিলে সেই কাজে আমাকে হেল্প করেছে। অবশ্য দুস্থ মানুষদের হাতে তারা আমাকে সাথ দিয়েছে, আমি তাদের সাথ দিয়ে দুস্থ মানুষের হাতে ছোট্ট কিছু উপহার তুলে দিলাম। 50 জনকে দিয়েছি। অবশ্যই এরকমই সামাজিক কাজ আমরা কম বেশি এখানে ওখানে করেই থাকি। তাদের সাথে আছি, তারা আমাদের সাপোর্ট করুক। এতে আজকে তো ছোট করেছি, সমাজের মানুষের দাতা যজমানা সবার আশীর্বাদ থাকলে এর থেকে বড় বড় কাজ করে তাদেরকে আমরা দেখাবো যে আমরাও সমাজের পিছিয়ে পড়া মানুষ না। আমরা একজন বৃহন্নলা বলে আমাদের অনেক মানুষ অনেক রকমভাবে দেখে, কিন্তু আমাদের ভিতরে কি আছে সেটা কখনো বোঝার চেষ্টা করে না। আমি আশা করি এটাই যে সমাজের মানুষ আমাদেরকে বোঝার চেষ্টা করুক, আমাদের সাপোর্ট করুক। সবসময় আমি তাদের পাশে আছি, তারা আমাদের পাশে থাকুক। সুমিত্রা রায় বলছি। ওদলাবাড়িতেই আমার জন্ম, ওদলাবাড়িতেই আমার শ্বশুরবাড়ি। আর নারী জনশক্তিতে মিলা আছি, আর মাসিদেরকে পেয়েছি। অনেক অনেক খুশি আমরা। সবাই মিলে যদি এরকম করে দেশ সেবা করতে পারি, সমাজ সেবা করতে পারি, তাহলে এতে বড় খুশির কোনো আর বলতে আর পারবো না। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরও সবারও এখানে যোগ দেওয়ার জন্য। এটাই আমি চাই। সুমিত্রা রায়। আজকে হচ্ছে ক্রান্তি থেকে ছুটে আসা একটাই, যে আমাদের
কিন্নার সমাজের যে হচ্ছেন দিদি শিবানী দিদি, উনি যেভাবে উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ দুস্থ পরিবারদের জন্য, যে আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠান করছেন। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওনারা বস্ত্র বিতরণ করেছেন। ওনাদের নিয়ে যে একটা হচ্ছে নেগেটিভ থট মানুষের মধ্যে, সত্যি এটা কিন্তু হচ্ছে খুবই নিন্দনীয়। আজকে যদি সমভাবে আমরা যদি ওনাদের একটা পিউরিটি দেই আর ওনাদের যদি আমরা এভাবে যদি সহযোগিতা করি, ওনারাও হচ্ছেন আমাদের মতোই একজন মানুষ। ওনারা যেভাবে সমাজের জন্য কাজ করছেন তার জন্য আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। এভাবে হচ্ছে ওনাদেরকে আর্থিক সহযোগিতা করুক মানুষ এবং গরিব অসহায় মানুষের পাশে এভাবে ওনারা যেন প্রতিটা মুহূর্তে সহযোগিতা করেন, এটাই হচ্ছে আশা এবং এটাই হচ্ছে ওনাদের মানে আমি এই হচ্ছে আবেদন রাখলাম। দেখুন, যারা হচ্ছে যাদের বিভিন্ন রকমের সোচ বা থট, সেটা নিয়ে হচ্ছে আমরা কোনো সেরকমভাবে বলতে পারবো না, কিন্তু আমি এটাই বলবো যে হচ্ছে আপনারা সবাই পজিটিভলি তাদের নিয়ে চিন্তা করুন। তারাও হচ্ছে সাধারণ মানুষ, তাদেরও হচ্ছে আমাদের মতো যেমন শারীরিক গঠন, সেরকমই তাদেরও হচ্ছে শারীরিক গঠন রয়েছে। একটু ভিন্নতা থাকলেও তারা যে হচ্ছে আমাদের সমাজের জন্য কাজ করেন, আজকে কিন্তু হচ্ছে একটা প্রমাণ এবং দৃষ্টান্ত, একটি উদাহরণ যে আমরা দেখতে পাচ্ছি শিবানী দিদি এবং ওনার যে হচ্ছে টিম মেম্বার প্রতিটা মুহূর্তে এভাবে হচ্ছে মানব সেবায় নিয়োজিত। আজকে হচ্ছে এই বার্তা দেব সকলকে, যেন হচ্ছে আমাদের নেগেটিভ মাইন্ডকে আমরা চেঞ্জ করে পজিটিভ মাইন্ডে তাদের জন্য যেন আমরা সামাজিকভাবে আমরা যেন চিন্তাধারা করি। কেন্দ্রীয় বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ, সিপিআইএম এর বিভিন্ন গণসংগঠন, রেল স্টেশনে বিক্ষোভ। বুধবার সমগ্র দেশের সঙ্গে জলপাইগুড়ি টাউন স্টেশনে সিপিআইএম দলের কৃষক সভা, শ্রমিক সংগঠন, বস্তি উন্নয়ন সমিতি সহ অন্যান্য গণসংগঠনের ডাকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এই প্রসঙ্গে বিমা কর্মচারী সংগঠনের নেতৃত্ব ধ্রুব চৌধুরী জানান, আমরা বাজেট পেশের দিন থেকেই বলে আসছি এই বাজেট জনবিরোধী। এই বাজেটের মধ্য দিয়ে গরিবরা আরো গরিব এবং ধনীরা আরো ধনী হবে। সে কারণেই আজ থেকে সিপিআইএম দলের বিভিন্ন গণসংগঠনের ডাকে সারা দেশ জুড়ে আজ থেকে বাজেটের বিরুদ্ধে জোরদার আন্দোলন শুরু করা হলো। গোটা দেশব্যাপী আজকে সিআইটিইউ, এআইকেএস মানে সারা ভারত কৃষক সভা, আমাদের এগ্রিকালচার ওয়ার্কার ইউনিয়ন অর্থাৎ ক্ষেত মজুরদের যে সর্বভারতীয় সংগঠন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে যে বস্তি উন্নয়ন সমিতি, ঐক্যবদ্ধভাবে আমরা এই জনবিরোধী বাজেটের বিরুদ্ধে আজকে থেকেই লড়াই, প্রতিবাদ এবং প্রচার আন্দোলন শুরু করেছি। অত্যন্ত অল্প সময়ের নোটিশে আমরা বিভিন্নভাবে এই লড়াই আন্দোলনে এসেছি এবং আমাদের বিভিন্ন বামপন্থী সংগঠন, তাদের ট্রেড ইউনিয়ন সংগঠন সকলে মিলে বলা যেতে পারে যে এই নীতির বিরুদ্ধে যারা অর্থাৎ ধারাবাহিক লড়াই করে এসছে আমাদের বামপন্থীরা, বৃহত্তর বাম ঐক্য, তারা সকলে মিলে এই কর্মসূচিতে যোগদান করেছে। অপেক্ষায় আলু চাষিরা, দাম পাওয়া নিয়ে অনিশ্চয়তা, চলছে পরিচর্যা। বর্তমানে জলপাইগুড়ির বিভিন্ন নদীর চরগুলোতে চলছে বিভিন্ন চাষাবাদের কাজ, যার মধ্যে অনেক ফসলই উৎপন্ন হওয়ার পর বাজারে বিক্রি করছে চাষিরা, ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখেছেন। আর এখন শীতের শেষে চলছে আলুর মরশুম, চলছে আলুর চাষের কাজ। আলুর গাছ অনেকটাই বেড়েছে, ফলন এগিয়ে যাচ্ছে। তবে আলু চাষিরা বলছেন, আলুর গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে আলুর গাছের ফলন এবার ভালো হবে, কিন্তু দাম নিয়ে এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারা। কারণ গতবার আলুর ফলন ভালো হয়েছিল, কিন্তু দাম তেমন ভাবে পায়নি। তাই এবছরেও আলুর ফল ভালো হয়েছে, তবে দাম কি হবে তা এখনো বোঝা যাচ্ছে না। তিস্তা নদীর তীরে এখন গেলে দেখা যায় শয়ে শয়ে আলুর চাষ হচ্ছে। আলুর গাছকে সম্পূর্ণভাবে সুস্থ এবং ভালোভাবে আলু তোলার জন্য চাষিরা আলুর কাজের পরিচর্যা করছেন। বর্তমানে আলুর গাছকে ভালো করে তোলার জন্য স্যালোর মাধ্যমে আলুর গাছে জল দেওয়ার কাজ চলছে। আর এই দৃশ্যটা সর্বত্রই তিস্তা নদীর তীরে। আলু চাষ তো আপনারা করছেন, গাছের গ্রোথ দেখে তো ভালোই মনে হচ্ছে। কি আপনারা মোটামুটি দেখছেন? হ্যাঁ, ভালোই আছে। ভালোই। কত বিঘা জমিতে চাষ করছেন? আছে 18 বিঘা আছে এখানে। কি আলু এগুলো? আমাদের এটা সাদা কোকরাজ আলু।
তারপরে লাল আছে। আর ওই আলুর মাঝখানে বাঁশ দিয়ে রাখার কারণ? ওটা হইছে আপনার করলা। করলা ওইটা আলাদা। এবার কি আশা করছেন? এই আলু তো প্রায় কয়দিন পরেই উঠবে। আলু ধরেন 2 মাস 2.5 মাস পরে সাদাটা উঠে দিব, তারপর ভুট্টা লাগাবো, বাদাম লাগাবো। এবার কি দাম পাবেন মনে হচ্ছে আলুতে? আশা তো আছে, এটা সেটা তো জানি না, পুরোলা জানি। কত টাকা ইনভেস্ট করছিলেন? প্রায় 4.5 লাখ ডালছি ফিল্টে সব মিলে। তারপরে পরিশ্রম, খাটাখাটনি আছে, হাজিরা। গতবারও কি আলু করেছিলেন? হ্যাঁ, প্রতি বছর করি। গতবার কেমন হয়েছিল? আলু হয়েছে, দাম পাইনি। আলু হয়েছে, দাম পাইনি। আর এবার তো যা হয়েছে এখনো করতে আসি, দিতে আসি, মাঠে খাইতে আসি। বর্তমানে আলুর বাজার তো প্রায় কমে গেছে, অনেকটাই দাম কমে গেছে। তো সেই অনুযায়ী পরবর্তীকালে কি পাবেন আশা করছেন? আশা তো আছে, 2.5 মাস হলে উঠাবো, দামটা পাই না পাই। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার 6 উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট 61 জন ছেলে মেয়ে প্রশিক্ষকের বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিয়েছেন। মূলত টেবিল টেনিস ও জিমন্যাস্টিক বিভাগের প্রশিক্ষণ চলছে এই শিবিরে। জলপাইগুড়ি সাই সেন্টারের টেবিল টেনিস প্রশিক্ষক রবি কানুজিয়া বলেন, সাইয়ের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং ক্যাম্প চলছে। ক্রীড়া প্রশিক্ষকের জন্য সাইয়ের বিশেষ প্রশিক্ষক নিচ্ছেন বিভিন্ন রাজ্যের 61 জন নবীন প্রশিক্ষক। এই কোর্সের মাধ্যমে তাদের জিমন্যাস্টিক ও টেবিল টেনিসের অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রানীনগর শিল্প তালুকের একটি পিচের কারখানায় খাবার সংগ্রহ করতে গিয়ে পিচের ঢাকনায় আটকে পড়ে একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। খবর পেয়ে ছুটে যান সর্পপ্রেমী অঙ্কুর দাস, অনির্বাণ দে সরকার ও বিনোদ আগরওয়াল। সাপটাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাপটা সুস্থ থাকায় বন বিভাগের অনুমতি নিয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস বলেন, সাপটিকে বাঁচাতে পেরে ভালো লাগছে। সাপটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ থাকায় বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে নিরাপদ স্থানে ছেড়ে দিয়েছি। নারকেল চাষ নিয়ে কেন্দ্রীয় সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের তরফে আলোচনা শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিন জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন সন্ন্যাসীপাড়া এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। পর্ষদের রাজ্য কেন্দ্র কলকাতার আধিকারিকেরা শিবিরে নারকেল চাষের প্রসার নিয়ে আলোচনা করেন। তারা বলেন, পশ্চিমবঙ্গে নারকেল চাষের ক্ষেত্রে সচেতনতার প্রসারের জন্যই এমন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই রাজ্যে আলাদা করে নারকেল চাষ করা হয় না, পাশাপাশি ঠিকঠাক পরিচর্যা হয় না নারকেল গাছের, অথচ নারকেল অর্থকরী ফসলগুলির মধ্যে অন্যতম। ভারত সরকারের সমীক্ষায় দেখা গিয়েছে নারকেল চাষের জন্য উপযুক্ত জলবায়ু রয়েছে পশ্চিমবঙ্গে। নারকেল চাষ নিয়ে মানুষের মধ্যে সচেতনতার অভাবও রয়েছে, তাই এ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই ভারত সরকারের তরফে এ ধরনের প্রশিক্ষণ শিবিরের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা নারকেল চাষের প্রসারের জন্য কেন্দ্রীয় সরকারের যে ইনিশিয়েটিভটা রয়েছে সেই নিয়ে আজকে আমরা এই উত্তরবঙ্গের বোয়ালমারি পোস্ট অফিসের সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাব গ্রাম সন্ন্যাসীপাড়াতে এসছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে নারকেল চাষের ক্ষেত্রে সচেতনতার প্রসার করা। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মূলত হয় যে এখানে নারকেলটাকে আমরা কেউ চাষ করি না, নারকেলটাকে বাড়ির আপডালে, পুকুরের পাড়ে কিংবা
ড্রেনের ধারে, এরকম একটু অনুন্নত জায়গা যেগুলো ডিগ্রেডেড ল্যান্ড, সেই জায়গাগুলোতে লাগিয়ে রাখি এবং তার কোনো পরিচর্যা আমরা করি না। কিন্তু ভারত সরকারের যে সমীক্ষা বলছে সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে জলবায়ু এবং মাটির যা অবস্থা সেটা যথেষ্ট ভালো অবস্থা এবং নারকেল চাষের জন্য ভীষণ উপযোগী। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু এই চাষটা নিয়ে কোনো মানুষের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, সেই জন্য ভারত সরকার চেষ্টা করছে যে নারকেল চাষের জন্য আরও সচেতনতা যাতে বৃদ্ধি করা যায়। একটা সমীক্ষা বলছে যে পশ্চিমবঙ্গ সমগ্র দেশের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে ৫ম স্থান অধিকার করে আর উৎপাদনশীলতার ক্ষেত্রে ২য় স্থান অধিকার করে সমগ্র দেশের মধ্যে। আমাদের একটা ধারণা কি আছে যে সারা ভারতবর্ষে দক্ষিণ ভারতের রাজ্য যেমন কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতে নারকেল খুব ভালোভাবে হয় এবং এরাই লিডিং স্টেট। এরিয়া হিসেবে হয়তো ওদের ওখানে খুব ভালোভাবে হচ্ছে, কিন্তু প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যদি আমরা তুলনা করে দেখি, পশ্চিমবঙ্গে নারকেলের কোনো পরিচর্যা ছাড়াই পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মাটি তার সাথে যথেষ্টভাবে পাল্লা দিচ্ছে এবং দ্বিতীয় স্থান ভারতবর্ষের যেটা ন্যাশনাল অ্যাভারেজ অফ প্রোডাক্টিভিটি, সেইখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা প্রোডাক্টিভিটি ক্যাপাসিটি নারকেলের ক্ষেত্রে সেটা ভারতবর্ষের ন্যাশনাল অ্যাভারেজের থেকেও বেশি। এই আলোচনাটা কিছুই না, আমরা নারকেল উন্নয়ন পর্ষদ কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটা বোর্ড পর্ষদ, তো আমরা বিশেষত নারকেলের উপরেই কাজ করি। কারণ আমরা সবাই জানি নারকেল একটা খুবই অর্থকরী ফসল। পশ্চিমবাংলায় নারকেল চাষ হিসাবে হয় না, সবার বাড়িতে গাছ আছে, 2, 4, 5 করে গাছ আছে, কারোর 20টা, 25টা, 50টা গাছও আছে, কিন্তু অর্গানাইজড ফার্মিং বলতে আমরা যেটা বোঝাই সেটা কিন্তু নেই এখানে। তার ফলে ওই গাছটার প্রতি যত্নটাও নেই আমাদের। অন্যান্য ফসলে আমরা যতটা সার, বিষ, ওষুধ বা যতটা যত্নবান হই, যতটা আমাদের চিন্তা থাকে অন্যান্য ফসল নিয়ে, নারকেল নিয়ে কিন্তু আমরা প্রকৃতপক্ষে উদাসীন। কিন্তু এই এত গুরুত্বপূর্ণ একটা ফসল, যাকে আমরা বলি কল্পবৃক্ষ, একটা কল্পনার গাছের মতো, যার আদ্যপান্ত গাছের পাতার থেকে শেকড় অবধি সমস্ত অংশ ব্যবহারযোগ্য, সেই গাছটাকে যদি আমরা একটু যত্ন নিই, আমরা একটু তার কেয়ার নেই, ঠিকঠাক মতো ওকে অন্তত সার একটু দেই, খাবার দেই, একটু জল দেই, একটু পরিচর্যা করি, গাছকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু দেখা যাবে যে একটি গাছ থেকে আমরা গড়ে 2,500 থেকে 3,000 টাকা প্রতি বছর আমাদের আয় হতে পারে। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তের 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের। বুধবার এই রায় দিয়েছেন পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার 6 উইক সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব শুরু হয়েছে জলপাইগুড়িতে। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের সাই সেন্টারে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 19 ফেব্রুয়ারি পর্যন্ত। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।